সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পাকিস্তানে ইসলাম ধর্ম গ্রহণ করা হিন্দু মেয়েকে পুলিশে সোপর্দ। বিজেপি একটি ডাকাত পার্টি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ মুক্ত করব, বললেন অমিত শাহ। জো বাইডেনের সমর্থন পেলেই পশ্চিম তীরে প্রকল্প বাস্তবায়ন করবে ইসরায়েল। ইরানের নিরাপত্তা সমুন্নত রাখব জীবন বাজি রেখে, বললেন মেজর জেনারেল রহিম মুসাভি। ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা। ফিলিস্তিনি ২৬ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এবং সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর হামলায় ৫ জন নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানে ইসলাম ধর্ম গ্রহণ করা হিন্দু মেয়েকে পুলিশে সোপর্দ। পাকিস্তানে হিন্দু থেকে মুসলিম ধর্মে দীক্ষিত হওয়া এক মেয়েকে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ব্লোমস। সেখানে বলা হয়, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া হিন্দু মেয়েটিকে সম্প্রতি অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের ভারচুন্দি শরীফ মাজারের ব্যবস্থাপনায় তাকে কান্ধকোট কাশ্মীর জেলার টাঙ্গাওয়ানি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন অনুসারে মেয়েটির পিতামাতা ও আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন, মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক, তার বয়স মাত্র ১৩ বছর। মেয়েটির আইনজীবী অ্যাডভোকেট সাইদ আহমেদ বিজারানি বলেন, ইতিমধ্যে টাঙ্গাওয়ানি আদালতে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। সেখানে ইসলাম গ্রহণের কথা সে স্বীকার করেছে এবং জানিয়েছে তার নতুন নাম উম্মে হিনা। এদিকে বিচারক মনোয়ার হোসেন পীরজাদার আদেশে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মেয়েটিকে ২৪ ঘন্টার জন্য কান্ধকোটের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। বিজেপি একটি ডাকাত পার্টি। পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফার ভোট হবে জঙ্গলমহলের ৬০ আসনে। গত বিধানসভা ভোটে তৃণমূলের এই ঘাঁটি অক্ষুণ্ণ থাকলেও লোকসভায় তৃণমূল থেকে মুখ ফেরান ওই অঞ্চলের মানুষ, উজাড় করে দেন গেরুয়া শিবিরকে। লোকসভা ভোটের হিসেবে খুশি হলেও জমি এক চুলো ছাড়তে নারাজ বিজেপি। আর ফের দখল নিতে মরিয়া তৃণমূল। আর তাই শেষ মুহূর্তের প্রচারণায় পরস্পরকে ঘায়েল করতে দেখা যাচ্ছে মোদি, মমতা, অমিত শাহের মতো নেতাদের। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোকে মূলত বলা হয় জঙ্গলমহল। এই নামকরণের কারণ যে ওই অঞ্চলে বিস্তীর্ণ ঘন জঙ্গল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একসময় জঙ্গলমহল মানেই ছিল বামপন্থী কিংবা মাওবাদী প্রভাব, কিন্তু ২০০৮ সালের পর থেকে লালগড় ক্রমেই মমতার সবুজের গড়ে পরিণত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে মমতা বিরোধী হাওয়া প্রবল হওয়ায় ওই অঞ্চলের মানুষ ঝুঁকে পড়েন পদ্মফুলের দিকে। এক পক্ষ জমি ধরে রাখতে, অন্য পক্ষ হারানো জমি ফেরত নিতে তাই মরিয়া। এদিন এই অঞ্চলে সভায় অমিত শাহ মমতাকে তীব্র আক্রমণ করতে ভোলেননি। অমিত শাহ বলেন, দিদির সরকার তো যাবেই, সেই সঙ্গে আমাদের কর্মীদের যারা মেরেছে, দরকার হলে পাতাল থেকে বের করে এনে জেলে পাঠাবো। ঘাঁটি রক্ষায় ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা। ভোট চাওয়ার পাশাপাশি অধিকারী পরিবারকে আক্রমণও করছেন নিজের ছন্দে। মমতা বলেন, বিজেপি পার্টি একটি ডাকাত পার্টি, বিজেপি পার্টি একটা জঘন্য পার্টি, বিজেপি পার্টি একটা নগণ্য পার্টি। আর আমাদের কিছু বিশ্বাসঘাতক গিয়ে সেখানে জুটেছে, বিশ্বাসঘাতকদের কেউ ক্ষমা করে না। একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নির্বাচনকালীন তার ৮ম সভা ও ভোটের তারিখ ঘোষণার পর ৪র্থ সভায় যোগ দেন। ভোট ঘিরে মোদী আরও ১৫টি সভা করবেন বলে জানিয়েছে বিজেপি। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ মুক্ত করব। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন,
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে 5 বছরের মধ্যে অনুপ্রবেশ মুক্ত হবে। রবিবার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এগোড়ায় এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, মমতা দিদি রাজ্যে পরিবর্তনের কথা বলেছিলেন। আপনারা বলুন পরিবর্তন হয়েছে কি? বন্ধুরা, পরিবর্তন কিছুই হয়নি। আগেও অনুপ্রবেশ হচ্ছিল, এখনও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আপনারা আমাকে বলুন, আপনারা কি বাংলাকে অনুপ্রবেশ মুক্ত চান? মমতা দিদি কি অনুপ্রবেশ মুক্ত করতে পারবেন? আপনারা মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করে দিন, তাহলে 5 বছরের মধ্যেই আমরা বাংলাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব। বিজেপি অনুপ্রবেশকারী বলতে মূলত বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা কথিত মুসলিমদের টার্গেট করে থাকে। তাদের কাছে বাংলাদেশ বা অন্য দেশ থেকে অমুসলিম মানুষজন উদ্বাস্তু বা শরণার্থী। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে অমিত শাহ বলেন, মমতা দিদি চান যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক, আর মোদিজি চান সোনার বাংলা গড়ে উঠুক। 5 বছরের মধ্যে আমরা সোনার বাংলা তৈরি করব। তিনি আরও বলেন, বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে পাতাল থেকে হলেও তাদের খুঁজে বের করব, খুনিদের জেলে ঢোকাবো, তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে। আগামী 2 মে তৃণমূল সরকারের পতন নিশ্চিত বলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন। আগামী 27 মার্চ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। 8 ধাপে ভোটগ্রহণ শেষে গণনা করা হবে 2 মে। বাইডেনের সমর্থন পেলেই পশ্চিম তীরে প্রকল্প বাস্তবায়ন করবে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন করলেই কেবল অধিকৃত পশ্চিম তীরে আবাসন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। শনিবার রাতে স্থানীয় চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্টের অনুমতি ব্যতীত পশ্চিম তীরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে না। এটা তার ক্ষমতায় আসার প্রথম দিকেই আমি বলেছিলাম। অবশ্য জো বাইডেন সকল ধরনের অবৈধ আবাসন প্রকল্প বাস্তবায়নের বিরোধী, সেটা তিনি অনেকবারই বলেছেন। যদিও নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন যে প্রকল্পটি এখনও এগিয়ে নেওয়া সম্ভব। নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকলেও আমি এখনও প্রকল্পটি এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী, যোগ করেন তিনি। আনাদোলু জানিয়েছে, গত বছরের জুলাই মাসে জোটের অংশীদার ও প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোজের সঙ্গে থাকা চুক্তি অনুসারে অধিকৃত পশ্চিম তীরে প্রকল্পটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও জোটের অংশীদারদের সঙ্গে কিছু মতবিরোধের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে আগামী মঙ্গলবার ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে নেতানিয়াহুকে এবছর বেশ বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে। যদি নেতানিয়াহু ও তার জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়, তাহলে আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইরানের নিরাপত্তা সমুন্নত রাখব জীবন বাজি রেখে। নওরোজেই নয়, প্রতিদিনই আমরা আমাদের জান বাজি রেখে প্রিয় স্বদেশের নিরাপত্তা ও সম্মান অটুট রাখব বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি। তিনি নওরোজের শুভেচ্ছা বার্তায় একথা বলেন। তিনি বলেছেন, ইরানের সেনাবাহিনীর প্রচুর যোদ্ধা জাতির সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে স্থল সীমান্ত সহ সকল প্রতিরক্ষা ঘাঁটিতে যথারীতি সার্বিক সুরক্ষা প্রস্তুতি নিয়ে উপস্থিত রয়েছেন। রহিম মুসাভি আরও বলেন, ইরানের সেনাবাহিনী স্থল, বিমান, নৌবিভাগ সহ সকল প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। কারিগরি সক্ষমতা বৃদ্ধির স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত সরঞ্জাম সহ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সহ এক্ষেত্রে তৎপর অন্যান্য প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।
ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের চলমান ড্রোন হামলার পর সৌদি সামরিক জোট এই হামলাটি চালালো। এর আগে গত শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের তেল স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সৌদি সরকার জানায়, রাজধানী রিয়াদের একটি তেল স্থাপনায় ড্রোন হামলার পর ওই স্থাপনায় আগুন ধরে যায়। হামলার পর সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি বিবৃতির মাধ্যমে নিন্দা জানিয়েছে। তারা জানায়, বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য হামলাটি করা হয়েছে। এছাড়া শনিবার সৌদি সামরিক জোট বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংসের দাবি করে। তারা জানায়, সৌদি আরবের দক্ষিণের শহর খামিস মুসাইদ লক্ষ্য করে ওই ড্রোনটি প্রেরণ করা হয়। ইয়েমেনের রাজধানী সানার বাসিন্দারা জানিয়েছেন, সৌদি জোটের যুদ্ধজাহাজ দক্ষিণ সানার হুতি বসতি এলাকায় বোমা বর্ষণ করেছে। এছাড়া শহরের উত্তরে হুতিদের সামরিক কারখানা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা। হুতি পরিচালিত মাসিরাহ টেলিভিশনও সৌদি জোটের হামলার বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর সৌদি জোট 2015 সালের মার্চ মাস থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেই থেকে ইয়েমেনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বিচারে বোমা হামলার জন্য সৌদি আরব আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সর্বোচ্চ মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধের কারণে দরিদ্রতা বৃদ্ধিসহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ইয়েমেন। এই যুদ্ধে 12,000-এর বেশি বেসামরিক নাগরিক সহ 1,30,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। ফিলিস্তিনি 26 স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক বিষয়ক কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ভূখণ্ডে মাত্র 2 সপ্তাহে ইসরায়েল 26টি ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বা দখল করে নিয়েছে। প্রোটেকশন অফ সিভিলিয়ান রিপোর্ট শিরোনামের এই প্রতিবেদনটি শুক্রবার প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, 2 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত সময়ে পশ্চিম তীরের সম্পূর্ণ ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এরিয়া সি ও অধিকৃত পূর্ব জেরুজালেমের 26টি ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দেয় বা দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এতে করে 42 ব্যক্তি বাস্তুচ্যুত হয়ে পড়েছে, যাদের মধ্যে 24 জনই শিশু। এই ঘটনাগুলোতে আরও 120 ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, যথাযথভাবে নির্মাণের অনুমতি না থাকার অজুহাতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস বা দখল করেছে। পশ্চিম তীরের মোট ভূমির 60 ভাগের বেশি এরিয়া সির অন্তর্ভুক্ত এবং ইসরায়েল নিয়মিতভাবেই এই অঞ্চলে বাসকারী ফিলিস্তিনিদের বসতি ও অন্যান্য স্থাপনা ধ্বংস করে আসছে। অপরদিকে অধিকৃত এই ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকারীদের নতুন নতুন বসতি নির্মাণের সহায়তা করে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বর্তমানে পশ্চিম তীরে 250টির বেশি অবৈধ বসতিতে প্রায় 5 লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাস করছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পুরো পশ্চিম তীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইসরায়েল। 1993 সালে পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সিদ্ধান্তে একমত হয়ে নরওয়ের অসলোতে এক চুক্তি স্বাক্ষর করে ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ওই সময় এ, বি ও সি 3 ভাগে পশ্চিম তীরকে ভাগ করে এরিয়া সি এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েল নিজের হাতে রাখে। চুক্তিতে ধীরে ধীরে তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে দেওয়ার কথা থাকলেও
25 বছরের বেশি সময় পরেও এই ভূখণ্ড ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে পূর্ব জেরুজালেম সহ সম্পূর্ণ পশ্চিম তীর ভূখণ্ডকে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে গণ্য করা হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের নিন্দা জানিয়ে আসছে। এ খবর জানিয়েছে প্রেস টিভি। সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর হামলায় 5 জন নিহত। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের একটি আন্ডারগ্রাউন্ড হাসপাতালে সরকারি বাহিনীর হামলায় শিশুসহ 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুদ্ধ নজরদারি একটি গ্রুপ এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিম শহর আতারেবে 2020 সালে রাশিয়া এবং তুরস্কের সেনাদের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও রবিবার এই হামলা হলো। বিদ্রোহীদের হাত থেকে বিস্তৃত অঞ্চল দখলমুক্ত করতে এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হাসপাতালের সম্মুখের গর্তে বোমা বিস্ফোরণে একজন শিশু, হাসপাতালের একজন কর্মীসহ 5 জন নিহত হয়েছে। স্বাস্থ্যকর্মীসহ এই ঘটনায় আরও 11 জন আহত হয়েছে। হাসপাতালটি মাটির নিচে অবস্থিত। সিরিয়ার ইদলিবে প্রায় 30 লাখ মানুষ বসবাস করে। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের কারণে প্রায় 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।